ফাইন, কিয়ামত থেকে কিয়ামতের ঘটনা আমি একটু আসতে চাই বিস্তারিত। এবং সেটা হলো যে কিয়ামত থেকে কিয়ামত তো আসলে এটা একটা বলা যেতে পারে বলিউডে হয়েছিল, সেটার অনুকরণে তৈরি করা হয় বাংলাদেশে, রাইট। এবং দুটাই খুব সুপার ডুপার হিট। ওখানে যেভাবে করা হয়েছিল বাংলাদেশেও ঠিক সেভাবেই, সেম পুরো টু একটা সেম। নতুন গ্রুপ অফ পিপল, নতুন হিরো, আর্টিস্ট নতুন সব, আর্টিস্ট, সব কিছু নিয়ে। ক্যারেক্টার সব নতুন। রাইট, রাইট। তো আপনাকে আপনাকে যখন সিলেক্ট করা হলো, ওখানে সালমান শাহ নতুন, রাইট। ওই টিমের সাথে ইনভলভ হওয়া কি মনে পড়ে যেটা শেয়ার করার মতো? না, মনে করেন যে আমি সোহান ভাইয়ের ফার্স্ট ছবি করছিলাম, লাভ। ওই লাভ ছবি করার সময় যখন আলোচনা চলছিল, যখন কথাবার্তা চলছিল ছবিটা নিয়ে, ওরা তো অনেক আগে থেকে একটা প্রিপারেশন নেয়, গল্প রেডি, আর্টিস্ট রেডি, সব কিছু। তখনই আমি শুনছিলাম যে একটা হিরো খুঁজতেছে সোহান ভাই, কিন্তু হিরো পাচ্ছে না মন মতো। তো ফানটা না কিসের জন্য একটা অ্যাড ছিল সালমানের। আচ্ছা, ওই অ্যাডটা দেখার পর সালমান খুব, মানে সোহান ভাইয়ের খুব পছন্দ হয়েছে। পছন্দ হলো, হ্যাঁ। তারপরে সোহান ভাই সালমানকে মানে নিয়ে আসলো। নিয়ে আসলো হ্যাঁ। স্ক্রিনে। আসার পর প্রথম ছবিতে তো সুপারহিট দেখলেন তো আপনার সালমান। সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সালমানের সাথে কাজ করতে সালমানের গিয়ে? সাথে হচ্ছে যে, যেহেতু সালমানের ফার্স্ট মুভি, আমারও বলতে গেলে ফার্স্ট মুভি, মৌসুমীরও ফার্স্ট মুভি, তারপরে আরও নতুন কিছু ক্যারেক্টার ছিল, এদেরও ফার্স্ট মুভি। তো যাই হোক, সবাই নতুন, যেহেতু সবাই একসাথে একদম একই সূত্রে গাঁথা, এরকম টাইপের একটা রিলেশনশিপ হয়ে গেছিল সবার সাথে সবার, মানে ফ্রেন্ডলি রিলেশন, যারা সেম এজ। আর সালমান আমি, আমরা তো খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছিলো, আপনারা তো জানেনই। তো এখন ঘটনা হচ্ছে যে তারপর থেকে যে পথ চলা শুরু করেছে আমরা একসাথে, অনেক চড়াই উতরা পেরিয়ে রাইট, অনেক চড়াই আজকে। উতরাই, অনেক গল্প। সালমান রাইট। বাংলাদেশের নক্ষত্র জগতের অন্যতম একজন নক্ষত্র ছিল, এবং হয়তো পারফর্মের জায়গাতে নাই, সেটার একটা লম্বা স্টোরি আছে। রাইট। এবং সেখানে বন্ধু হিসেবে আপনারও নিশ্চয়ই স্মৃতিচারণ আছে। তো প্রথম ছবি বুঝতে পারছিলেন যে সালমানের সাথে যে ছবিটা হচ্ছে এটা এত বড় একটা হিট ছবি হতে যাচ্ছে বা হবে? না, যেহেতু এই ছবিটা আমরা হিন্দিতে দেখেছিলাম, মানে বোম্বের ছবিটা আমির খানের, আমির খান। ওটা তো তখন এমন কোনো ইয়াং ছেলে কিংবা ইয়াং জেনারেশন দেখেনি, খুঁজে পাওয়া মুশকিল, তাই না? রাইট। সবাই দেখেছিল, আমরাও অনেকবার দেখেছি, শুধু একবার না, কয়েকশো বার দেখেছি এরকম। তারপর যখন চিন্তা করলাম এই ছবিটা করছি, আরও বেশি দেখা হয়েছে। কারণ ওইখানে তো পার্ট টু পার্ট আমার ক্যারেক্টারটা কোনটা আমি তো দেখতেই পাচ্ছি। যার জন্য ওই ছবিটার গল্প, ওই ছবিটার অভিনয়, আমরা সবাই নতুন হিসেবে, বাংলাদেশের জনগণ, বাঙালি যারা ছবি দেখে, সিনেমা প্রিয়, তারা খুব ভালোভাবে গ্রহণ করেছিল আর কি, আমাদের সবার আগমনটা আর কি। রাইট। না, নিঃসন্দেহে। এমনি সালমানকে ব্যক্তি মানুষ হিসেবে আপনার যেহেতু খুব ভালো বন্ধু ছিল, হ্যাঁ, ওর কি স্পেশাল গুণ যেটা আপনাকে ফার্স্ট অ্যাট্রাক্ট করলো? ই ওয়াজ ড্যাম, আমি বলি, ও স্মার্টনেসের দিক থেকে খুব সুন্দর, ড্যাম স্মার্ট। তারপরে ওর অ্যাক্টিভিটিস, ওর কথাবার্তা স্টাইলিশ। তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ডনেস মেনটেন করতো খুব, একটা লেভেল মেনটেন করতো। আর হি ক্যান স্পিক ইংলিশ গুড, খুবই ভালো ইংলিশ বলতো। ওর হ্যান্ড রাইটিং আরও আরও সুন্দর। আর এভরিথিং অলরাইট, মানে অলরাউন্ডার কিন্তু সালমান। আপনাকে, আপনার কোনো স্টোরি আর কি আছে? সালমান জি, অভিনয় করতে খুব ভালো। সেটা তো আমরা দেখেছি। হ্যাঁ। কিন্তু আপনি বন্ধু মানুষ হিসেবে কি দেখেছেন? থাকে না একটা ব্যক্তি পর্যায়ে অসাধারণ একটা মানুষ, দুই একটা স্টোরি যেটা আপনার 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 মনে এখনো মনে পড়ে, দাগ কেটে আছে? হ্যাঁ, সালমান আমার মনে হয় ফিল্মে না এসে তখন যদি ক্রিকেট খেলতো, অনেক বড় ক্রিকেট প্লেয়ার হতে পারতো। কারণ খুব ভালো ক্রিকেট খেলতো সালমান। আমরা আমাদের একটা টুর্নামেন্টে খেলেছিল সালমান, মানে ফান্ড কালেকশনের একটা টুর্নামেন্ট করেছিলাম আমরা ইয়েতে, স্টেডিয়ামে, অনেক আগে। তখন দেখলাম মানে ক্রিকেটের প্রতি খুব উইক এবং খুবই ভালো খেলে। আর সালমান হচ্ছে যে ফ্যাশনের দিক থেকে একদম টপ মোস্ট। আপনারাও দেখেছেন, আমরা তো দেখছি। আর আমি হচ্ছে যে ভাবি হয়তো বা ইয়ে করতো, ড্রেস ডিজাইন করতো, আর আমি ম্যাক্সিমাম ভাবি মানে সামিরা ভাবি? এক্স্যাক্টলি। আর আমি হচ্ছে সালমানের ড্রেসগুলো কালেকশন করতাম খালি, ও। মানে কম্বিনেশন করে দিতাম, কালেকশন করতাম। আমার সালমান বলতো যে কালকে শুটিংয়ে কোনটার সাথে কোনটা পড়বো, কোনটা, আমি একবার সেট করে দিতাম সব কিছু। ওর আমার প্রতি একটা কনফিডেন্স ছিল যে লেটেস্ট কিংবা লেটেস্ট ডিজাইনের ড্রেস আপ, যে আমি, বিকজ আমি ঘুরতাম বেশি মার্কেটে। মাথায় যে ব্যান্ডানা পড়া শুরু করলো, এটা কি হ্যাঁ, চুল কমে যাওয়ার আমি কারণে? ওই ব্যান্ডানা এখন বাঙালি জাতি, বাংলাদেশি যারা ভিউয়ার্স আছে তারা বিশ্বাস করুক আর না করুক, ওইটা হচ্ছে আমি প্রথমে বেঁধে দিয়েছিলাম। কারণ ওইটা ছিল একটা বালিশের কাভার, মানে আমরা যে বালিশে ঘুমাই, এটার ঘটনাটা বলছে আর কি। খুব ফেমাস হয়েছিল তখন ওই সময়। বালিশের কাভার ছিল, আমি মাথায় অনেক তেল দিয়েছিলাম, তখন আমার ঝাঁকড়া চুল ছিল অনেক বড়, খুব মাথা ব্যথা করছিল। মাথায় তেল দিতে সালমান বললো যে বালিশ নষ্ট করিস না, ঠিক আছে? আমি বললাম, দোস্ত তাহলে পুরানা বালিশ যেটা আছে ওই বালিশটার কাভারটাই মাথার মধ্যে দিয়ে দিই। এই মাথার মধ্যে তারপর যখন বেঁধেছিলাম তখন ওর, আমার লুকসটা ওর ভালো লেগেছিলো।
আর এটা আমি দেখেছিলাম সঞ্জয় দত্তের একটা ছবি অনেক, তখন আমি সালমান আমরা বললো দোস্ত আমি এই গেট আপটা একটা ছবিতে পুরোটাই দেবো, আমি অবশ্যই। তারপর আমি করলাম কি, আমি কবে থেকে দিবি, মানে স্নেহ ছবির নাম স্নেহ, ডিরেক্টর হচ্ছে মরহুম শিবলি সাদিক, হুম ইউএস ফেমাস ডিরেক্টর, খুব নাম করা ডিরেক্টর। তো ওনার ছবিতে মৌসুমি আর সালমান ছিল, ওই ছবি তো আমি ছিলাম না, কিন্তু ড্রেস ডিজাইন কিংবা কী কী ড্রেস পরে সব আমি সেট আপ করে দিয়েছিলাম। ওইটাতে ভ্যান্ডানা পরেছিল সালমান। ওই কাপড়টা আমি পরে ড্রেস ম্যানের বললাম যে যতগুলো কালার আছে স্পটেড, গোলগুলো স্পটেড যতগুলো কালার আছে সবগুলো কালারের কাপড় কিনে আনবে একটু একটু করে ইসলামপুর, যে আমাদের তো যাওয়া সম্ভব না, ওরাই খুঁজে খুঁজে কিনে আনে ড্রেস ম্যানের। তারপরে 10-15টা আনলো নানা রকম কালারের, আমি ওই কেটে কেটে ওর মাথার ব্যান্ডা, মানে যেটা ব্যান্ডানা বলি আমরা, ওটা বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পর তারপরে স্নো ছবিতে ওরা ইউজ করলো, ব্যাস সুপার হিট, সুপার ডুপার হিট। এবং এটা সবার স্টাইল হয়ে গেল। এক্স্যাক্টলি, তখন কনসার্ট হলে ইয়াং জেনারেশন এটা পড়তোই মাথায়, মানে পড়তোই এটাই। আমাদের মধ্যে একটা ভুল পারসেপশন এটা ছিল যে ওর মাথার চুল কমে যাচ্ছিল সামনের দিক থেকে, এই কারণে ও বেঁধে টেঁধে এরকম করতো। না, চুল কমে যাচ্ছিল, যখন চুল একটু কম ছিল তখন আমি আবার আরেকটা ডিজাইন করে দিলাম। আমি বললাম দোস্ত যেহেতু সামনের চুলটা তোমার হচ্ছে যে কমে যাচ্ছে, মানে কপালটা বেরো যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি চুলটা বড় করে তুমি ব্যাক ব্রাশ করে তুমি এই যে জুটি করতে পারো, পনিটেল। হ্যাঁ, ওই যে আমরা এই দেখেছি। জুটিটা করলে অনেক সুন্দর লাগবে। আমি তো দেখছি, কারণ আমরা হচ্ছে যে তখন এত ছোট ছিলাম, কিংবা একটা আগ্রহ ছিল বেশি যে কীভাবে আমাদের ছবিগুলো ডেভেলপ করা যায়, কীভাবে আমাদের স্টাইলগুলো চেঞ্জ করা যায়, কীভাবে আরও উন্নত মানের স্টাইল করা যায়, এগুলো নিয়ে অনেক চিন্তা করতাম আমরা। কীভাবে ফাইট ডেভেলপ করা যায়, কীভাবে গান নাচ এগুলো ডেভেলপ করা যায়, এগুলো আমার মনে হয় অন্যান্য আর্টিস্টের থেকে আমরা সবচেয়ে বেশি চিন্তা করতাম। আমরা দুইজনে চিন্তা করতাম, দুজনে ডিসকাস করতাম, দুইজনে দেখতাম, বিগ স্ক্রিনের ছবি দেখতাম। মনে করেন একটা হংকংয়ের ছবি দেখলাম, ওই ছবিটা হচ্ছে যে ইয়েস ম্যাডাম পার্ট 2, একটা মেয়ে হংকংয়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মার্শাল আর্টে। তোর কিছু ফাইট ফুট সালমানকে দেখালাম, সালমান দেখানোর পর সালমান বললো, বিকজ সালমান তো সুপারস্টার, সালমান তো হিরো, সালমানের কথা সবাই শুনবে। আমি তো তখন সুপারস্টার না, আমি অ্যাজ এ ভিলেন, রাইট, সাপোর্টার। তো আমার কথা তো ডিরেক্টর কিংবা প্রডিউসার শুনতে যাবে না সহজে, যদি যুক্তিসঙ্গত হয় তাহলে শুনবে। তো আমি সালমানকে বলতাম, দোস্ত এই ফাইটের কিছু পার্ট ফাইট ডিরেক্টরকে তুই বলবি, বলে এই ফাইটের পার্টটা এই ফাইট এই ফাইটটা করা দরকার আমাদের। কিন্তু তখন আমরা দুইজনই প্র্যাকটিস করতাম। সালমানকে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করাতাম, আমি লাঠি ঘুরানো শিখাতাম, আমি শর্ট স্টিক ঘুরানো শিখাতাম। একটা স্টাইলের ব্যাপার ছিল, সালমানের ফাইটের দাঁড়ানোর স্টাইল ছিল আলাদা, কারণ পুরোটাই শেখানো। ম্যাক্সিমাম টাইম একসাথে থাকতাম আমরা, সকাল থেকে রাত পর্যন্ত, বোথ শিফট শুটিং থাকতো, টাইট শিডিউল। ফাইটের দিক থেকেও অনেক পারদর্শী ছিল। একটা জিনিস যেটা বুঝতে পারছি যে মানে আপনি যেহেতু বিষয়গুলো জানতেন, সুতরাং সামহাউ সালমান এই বিষয়গুলো আপনার কাছ থেকে শিখতো, এবং সেই দিক থেকে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল দুজনের। শেখার তো শেষ নেই। আমরাও সালমানের কাছে পেতাম, কারণ সালমান যে অভিনয়গুলো যে এত পারফেক্টলি করতো, এটা আমরা এখনো পারি না, তাই না? এক একজনের এক একটা গুণ দিয়ে রাখে আল্লাহ পাক, নিশ্চয়ই না? নিশ্চয়ই। সালমান হয়তো বা থিয়েটার আর্টিস্ট না, অমুক আর্টিস্ট না, কিংবা অভিনয় যে প্র্যাকটিস করে এসছে তাও না, গড গিফটেড। ডেফিনেটলি। কিন্তু এত ভালো অভিনয় করেছিল, কিংবা এত ভালো অভিনয় করে সালমান, যে আসলে মনে হয় কি অনেক বছর ধরে থিয়েটার করে আসছে, এরকম একটা ব্যাপার। এটাও গড গিফটেড। আর শাবনূরের এন্ট্রিটা কি অনেক পরে হলো আপনাদের সঙ্গে শাবনূর, এই টিমে? হ্যাঁ, তখন শাবনূরকে চিনতাম না আমরা। শাবনূর একটা ছবিতে আসছিল, এথেস আমের মৌমাছি ছবি, তার আগে কি যেন একটা ছবি করেছিল, না অ্যাকচুয়ালি সাব্বির না কে যেন সামথিং, কে যেন। ওই দুটো ছবি ফ্লপ ছিল, কারণ সালমানের কাছে তখন কোনো ছবি টিকতো না। সালমান শাহ মানে বাম্পারি। তখন সাব্বির একটা ছেলে এসেছিলো নতুন, আরও 2-3 জন নতুন ছেলে আসছিলো, এরা 2-1টা ছবি করে আর খুঁজে পাওয়া যায়নি এদেরকে। ওদের মধ্যেই শাবনূর হচ্ছে একটা ছবি না 2টা ছবি হিরোইন ছিল। তো যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন দারাজ প্রেজেন্স তারার রাত। আজকে আমাদের অতিথি হচ্ছেন আশরাফুল ভাই, চিনবেন না তাকে আশরাফুল বললে, আমাদের ডন ভাই। তো ডন ভাই, আমরা যেখানটায় ছিলাম যে সালমানের সাথে যেহেতু একই সাথে মুভ করা আপনাদের সিনেমা জগতে, সুতরাং একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, নইলে তো তুই সম্পর্কে আসলে যায় না। রাইট। না, আমরা প্রথম 2-3 দিন তুমি ছিলাম, তারপর সালমান এত ফ্রেন্ডলি, এত আপনভাবে নিয়েছিল আমাদের সবাইকে, আজও
তখন সালমানই বললো কিসের তুমি আর কিসের আপনি। তো এতে কি হলো, মানে কি আউটিং হতো, খাওয়া দাওয়া একসাথে করা, ওর বাসায় যাওয়া বা ও আপনার বাসায় যাওয়া? এটা ন্যাচারালি একটা, আপনার যদি একটা ক্লোজ বন্ধু থাকে, আপনার যদি কলিগ থাকে, আপনার সাথে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে ফিল কাজ করে, অনুভূতি কাজ করে, যদি আপনি আপনার বন্ধুকে ফিল করেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে যেতেই পারেন, তাই না? আমরা আর ওর বাসায় যাওয়া প্রায় হয়তো বা আমাদের তাড়াতাড়ি শুটিং শেষ হলো, আমরা ওর বাসায় গেলাম, যে আমি আর ওই ছবি দেখছি, আড্ডা মারতেছি, কাল পরশু দিনের কি শুটিং, কালকে কি ফাইটটা, এরকম করবো, এরকম একটা, তখন ভিডিওর যুগ ছিল, আই মিন যে ভিসিআর, ঠিক আছে? যাই হোক, ফুনাই আমরা- সেট। হ্যাঁ, ছবি নিতাম, আমরা যা বসতাম, দেখতাম কখন সন্ধ্যা লেগেছে, কখন রাত লেগেছে, এরকম একটা ওর মাথাতেই ছিল না এরকম। হ্যাঁ। আর যেহেতু আমরা টপ মাস্ট ইয়াং ছিলাম তখন, যার জন্য দেখছি এই ছবি দেখছি, ওই ছবি দেখছি, আলোচনা করছি, ড্রেস নিয়ে চিন্তা ভাবনা করছি, ফাইট নিয়ে চিন্তা ভাবনা করছি। আর আউটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে মানে হঠাৎ সালমান শুটিংয়ের পর বের হতো গাড়ি নিয়ে, আর আমাকে পেলে আমাকে নিয়ে যেত, আর আমি ভয়ে চড়তাম না বেশি, তারপরেও ওর গাড়িতে ঘুরতাম। ভয় চড়তেন না বলতে কি, মানে খুব কারণ স্পিডি ছিল? এমন স্পিডে গাড়ি চালাতো, আমি তো যতবার যখনই উঠতাম ওর গাড়িতে, তখনই সুরার উপরে উঠতাম, কারণ সুরার উপর কিছু নেই, ডেফিনেটলি মানে নট। প্রোটেকশনের দিক থেকে আমি অনেক সুরাটার উপর তারপর উঠতাম গাড়িতে, ওটাও এমনকি ও গান শুনতেছে কিন্তু আমি সুরা পড়তেছি ভয়ে, মানে এত স্পিডে চালায়, ক্রেজি মানে। তবে খুব ভালো গাড়ি চালাতো, ড্রাইভিং করতে সালমান। ওকে, আমরা যেটা জানি বাংলা ছবিতে ইভেন এখনও এটা হয় যে হিরো বলি বা অ্যাক্টর বলি বা অ্যাক্ট্রেস বলি, তারা তাদের ব্যক্তিগত জীবনটাকে গোপন রাখেন। যেমন আমরা যদি বলি সালমান শাহের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ছিল, কারণ উনি বিয়ে করার পরেই এন্ট্রি হয়েছে সিনেমা জগতে, যদি ভুল না করে থাকি। সে অর্থে এরকম একজন হিরোর ক্যারিয়ার তৈরি করা তো খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু সালমান শাহের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিছু দেখলাম। তো সালমান শাহ কী করতেছিল ইনিশিয়ালি, কি সেই জিনিসটা গোপন করতেছিল সাধারণদের কাছ থেকে নাকি? সালমান আসলে কোনো কিছু ড্যামকে কোনো কিছু গোপন করতে চায়নি কিংবা চায় না। ও এমনি ইমোশনাল একটা পাবলিক ছিল, ইমোশনাল একটা ছেলে। ওর ভিতরে সফটনেস কাজ করতো, ওর ভিতর ফ্রেন্ডলি একটা, মানে সামিরা আর সালমানের ব্যাপারটা কি ওপেন ছিল, সবাই জানতো, মানে হ্যাঁ, বাংলাদেশের সবাই মানুষ জানতো? ওইটাও তো কেমন ছবি শুটিংয়ের মধ্যে এই কাজগুলো হয়েছে, আচ্ছা। তাই না? যাই হোক, প্রথমে ও গোপন করেছিল যে বিয়ে শাদীর ব্যাপারটা, পরে সব কাজ শেষ করে আসার পর জানলাম যে না, ঠিক আছে, বিয়ে শাদী মানে করেছে। বিয়ে শাদী করেছে। আপনার সাথে পরিচয়টা কিভাবে ঘটে সামিরা? আমি তো প্রথম দিনেই ওপেনিং এর দিন কেমন ছবি, পরিচয় করিয়ে দেয়? হ্যাঁ, সোহান ভাই পরিচয় করে দিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি। আর কেমন শুটিং যেদিন থেকে শুরু হলো, তখন থেকে তো সবাই একসাথেই, হ্যাঁ। সারাদিন একসাথে। তো আচ্ছা। এই আপনার থেকে তুমি থেকে 2 দিন পর সালমান বলছে কিসের তুই, এই যে শুরু হলো পথ চলা বন্ধুত্ব। মানে সামিরাও কি ছিল, মানে আপনাদের টিমের মেম্বার হিসেবেই অ্যাক্ট করেছে? ভাবি তো বেসিক্যালি মেয়ে মানুষ, আর ভাবি তো মিডিয়ার কিছু না, Right, right. হাউস ওয়াইফ। ভাবি আসতো সময় শুটিংয়ে আসতো, শুটিং দেখতো, আর ভাবি একটা সবাই আনন্দই করতো, কারণ সালমানও মজা পেতো, নতুন বিয়ে, স্বাভাবিক ব্যাপার, সবাই ইয়াং জেনারেশন, আর আমরা সবাই ছোট, আর ভাবিকে সবাই অনার করতো। ভাবি আবার আসলে কোনো কিছু, যদি শুটিংয়ের সময় আসতো এফডিসিতে, আবার ভাবির একটা অভ্যাস ছিল অনেক কিছু খাওয়া টাওয়া নিয়ে তারপরে শুটিংয়ে আসা। ওকে। আমরা শুটিং করছি, হঠাৎ ভাবি এসে হাজির, অনেক কিছু খাওয়াটা নিয়ে এসছে সালমানের জন্য, আমরা সবাই খেতাম। একটা বিষয় কি, মানে যেহেতু এতটুকু আপনার এই কাছ থেকে যতটুকু শুনলাম, এতটুকু আমি মানে ব্যক্তিগতভাবে স্পষ্ট, আমি এতদিন সালমান শাহ নিয়ে কি জেনেছি মিডিয়া থেকে 7-8-10 জন মানুষের মতোই সেটা জানাশোনা, কিন্তু আমার এতক্ষণের বক্তব্য শুনে, ঘটনা শুনে যেটা মনে হচ্ছে যে সালমান শাহ আপনার এমন একজন বন্ধু ছিল এই কর্মজীবনে এসে, যার সঙ্গে অনেক কিছুই আপনার শেয়ারিং ছিল। তো ওই সময়টা থেকে আপনারা বুঝতে পারছিলেন সামহাও এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে বা কিছু? আমরা সালমান আমার কেমন বন্ধু আপনাকে আসলে বলে কিংবা লিখে কিংবা মানে শেষ করতে পারবো না, এরকম একটা বন্ধু। তো আমি ছোট্ট কথায় সব জায়গাতে বলেছি যে সালমান আমার কেমন বন্ধু, যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না করার কিছু নেই। ছোট্ট কথাতে বলি, সালমান আমার কেমন বন্ধু, সালমান হচ্ছে যে স্টিল নাও আজকে পর্যন্ত, মানে আপনার এখানে আসা পর্যন্ত, যেই উক্তিতে আমি বিশ্বাসী, যে কথাতে সালমানের রিলেশন উইথ মি, সেটা হচ্ছে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। বোঝাতে পারছি? যাই হোক, ইমোশনাল একটা ব্যাপার কাজ করে। আর এই মানে আমি তো অনেক ভালোবাসতাম, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, রাইট? তারপরে বাঙালি জনগণ, বাংলা ভিউয়ার্স যারা
হয়তো আমাকে ভুল হ্যাঁ, ওই ভুল বোঝার জায়গাটা আমি আসতে চাই, এবং কিছু মানুষ হাজার বললেও ভুল বুঝবে, সেটা নিয়ে আমাদের কোনো সে নাই। আইনও তার নিজস্ব গতিতে চলবে, সেটা নিয়েও আমাদের কোনো সে নাই। কিন্তু তখন তো কষ্ট লাগে যখন মানে আপনি কোনো কিছুতে ইনভলভ না, আপনার খুব প্রিয় বন্ধু হয়তো বা এরকম একটা অ্যাক্সিডেন্টলি কাজ করে ফেলেছে কিংবা হয়ে গেছে, এটা তো আপনি ইনভলভ হয়ে যাবেন, তখন তো ওইটা আপনারা সামিরার একটা ছবিকে দাবি করা হয় অনেক ওইটা সময়। প্রশ্নই আসে না। ওটা হচ্ছে যে কোন এক নায়িকা ছিল ব্রিগেডের, ওটা সালমান শয়তানি করে ছবিটা উঠিয়েছিল, এটা ভাবিও অনেক ইন্টারভিউতে একই কথাই বলেছে। রাইট। কিন্তু আমরা আসলে আমরা নিজেরাই বাঙালি, তাই না? আমরাই বুঝি আমরা কতটুকু ভালো। আপনি নিজে বাঙালি, আপনি জানেন কতটুকু ভালো, ডেফিনেটলি। তাই না? আপনি একটা সমস্যা হলে দেখবেন যে হেল্প করেছে আপনাকে আরও ডুবানোর জন্য লোকজন রেডি হয়ে থাকবে বেশি, কাজ ছাড়াই, আই ডু বিলিভ, তাই না? আই ডু বিলিভ। হ্যাঁ, তো এটা সালমানে উঠেছিল শয়তানি করে। আর আমরা বলছি মোমেন্টটা কি মনে আছে, কি ঘটনাটা কি ছিল? ওই ছবিটা হচ্ছে আশা ভালোবাসা ছবিতে, আশা ভালোবাসা ছবি। হ্যাঁ। এখানে আমি বোধহয় বলেছি আমার জীবনে হলে দেখা প্রথম ছবি, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আশা আচ্ছা ভালোবাসা ছবি। আচ্ছা। ওই ছবিটাতে ওই বান্দরবনের ছবি শুটিং, গোলাম মোস্তফা সাহেব অভিনয় করেছিলেন এখানে। রাইট রাইট। আচ্ছা, হ্যাঁ। তো ওই ওই বান্দরবান ছবিতে আমরা শয়তানি তো শুটিংয়ের সময় ও সালমানের ছবিটা ওর ক্যামেরা দিয়ে, নতুন ক্যামেরা কিনেছিল একটা, ওটাতে ছবি উঠেছিল। হ্যাঁ। তো ওইটাই শয়তানি করে রাখছে যে এটা এটা একসময় তোর কালো হয়ে দাঁড়াবে, দেখি আসলেই কালো হয়ে দাঁড়াচ্ছে। তো এইটা এইটা এরকম একটা জিনিস পেলো কিভাবে মানুষ, সাধারণ পাবলিকের হাতে চলে গেল কিভাবে? না, সাধারণ পাবলিক যখন যে সিআইডি ডিবি টিভি মানে ওর জিনিসপত্রগুলো। বাসায় যে সব কিছু নিয়ে আসছে, তখন ক্যামেরা ট্যামেরা এসছে, তখন নেগেটিভের মধ্যে পেয়ে গেছে। কিন্তু আমাদের তো মানে ওইটা নিয়ে এত চিন্তা নেই, কিন্তু জনগণ এটা নিয়ে মজা করছে আর কি। যে সামিরার সঙ্গে আপনার এই ধরনের একটা Exactly. সম্পর্ক আছে, সেই সম্পর্ক হ্যাঁ, ঘিরে। ভাবি তো আইসোলেট ভাবি ভাবি জেনুইন একটা মানে এরকম ভালোবাসাবাসি আমি দেখিনি কোথাও। মানে এত বেশি ভালোবাসাবাসি সালমান অ্যান্ড সামিরা, মানে আমি খুব মানে আমার চোখে পড়েনি। তাহলে শাবনূর কিভাবে এখানে ফ্যাক্ট হলো? এখন শাবনূর শি ওয়াজ টু ইয়াং, রাইট? এখন শাবনূর সালমান একটা জুটি, বাংলাদেশে অ্যাপ্রিসিয়েটেবল একটা জুটি, বাংলাদেশের পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে ওদের জুটিটাকে, যেরকম রাজ্জাক কবরী, রাজ্জাক সাবানা, আলমগীর, ববিতা, এরকম টাইপের। না, কিন্তু পিবিআই তো বলে দিল যে শাবনূরের সঙ্গে সালমানের একটা ইমোশনাল সম্পর্ক ছিল, বা প্রেম ভালোবাসা কিছু একটা ছিল। তো এটা তো আপনার বোঝার কথা। ওই এইবার জায়গায়। আসেন, যেহেতু আমরাই তো ম্যাক্সিমাম টাইম থাকতাম, তাই না? কিন্তু মনে করেন যে শাবনূর, সালমান সব আমরা সকাল থেকে রাত 11টা পর্যন্ত প্রত্যেকটা দিনই একসাথে কাজ করছি। আর একটা হিরোর সাথে একটা হিরোইনের যদি একটু ফ্রিনেস না থাকে, তাহলে একটা কেমিস্ট তৈরি হয় না, ট্রু। একটা প্রেম ভালোবাসা, একটা স্টাইল কিংবা একটা এক্সপ্রেশন আসে না স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রেও ওদের সাথে ভালো রিলেশন সবার সাথে সবার। আর ওরা ওদের রোম্যান্সগুলো যে স্ক্রিনে দেখতেন, মানে একদম রিয়েলিটি থাকতো, তাই না? সেই সূত্রে রিয়েল একটা রিলেশন থাকতেই পারে। এটা হচ্ছে যে আমাদের সামনে যেটা ছিল, এটা তো আমাদের দেখা, আমাদের চোখের সামনে তো, কারণ এটা আমরা সবাই একসাথে থাকতাম, যার জন্যে সবার প্রতি সবার ফিলিংস একটু বেশি ছিল। কিন্তু এটা এই জায়গাটা থেকে আপনার কি মনে হয়? আমি জানি না, আপনি যদি স্টেটমেন্ট দিতে না চান। হ্যাঁ, বলেন, বলেন, বলেন। সেটা হচ্ছে যে যেহেতু আপনি সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ। ওই সময়টাতে, শাবনূরের সঙ্গে যদি এরকম কোনো একটা সম্পর্ক থাকে, ডেফিনেটলি আপনি ইনফর্ম এটা আমার বা আপনি জানার জানতেন, কথা, জানার এটা কথা নাম্বার ওয়ান। সবারই কোশ্চেন আমার জানার কথা। কিন্তু যদি থেকেও থাকে, তাহলে মানুষের জীবনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু সময় আছে যেটা তার নিজের মানুষ কেউ বলে না। হতে পারে না এরকম? আমরা তো এফডিসিতে দেখছি খুব ক্লোজ রিলেশন, আমরা সবাই একসাথে কাজ করছি, হিরো হিরোইনের সাথে এরকম রিলেশন থাকবেই সবার, ঠিক আছে? কিন্তু এটা যদি পরে প্রেম পর্যায়ে চলে যায়, তাহলে তো এই জিনিসটা আমাকে বলবে না, কিংবা কাউকেই বলবে না, নোবডি, রাইট? মানে আপনি ইনফর্ম না, মানে বলতে চাচ্ছেন যে আপনি ইনফর্ম না। রাইট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এখন আমার কথা হচ্ছে যে এখান থেকে তো শুটিংয়ের পর তো তারপর আমরা যে যার বাসায় চলে গেলাম, তারপর যদি প্রেম প্রীতি করে থাকে, তাহলে তো আমাদেরকে বলার কথা না, জানার কিন্তু কথা। একটা মানুষ সুইসাইডের মতো স্টেপ এত সহজে তো নেওয়ার কথা না, মানে জেনারেল পারসেপশন যেটা বলে। সালমান শাহর মতো এত বড় একটা মেগা স্টার, সে নিশ্চয়ই বুঝতো যে আমার পপুলারিটিটা কি বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং আমার এই ব্যক্তিগত ইন্টারেস্টকে আমি যদি নিজেকে শেষ করে দেই, এটা অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি। রাইট। সেই জায়গাটাই সে না বুঝে এরকম একটা ডিসিশন নিয়েছে, সেটাও মানা তো খুব মুশকিল। তার মানে তারপরে হয় কি, এটা আমাদের যদি সুইসাইডের কথাই আমরা বলি, Exactly, আমাদের এটা আপনারও হবে, আমাদের হবে, মানে তখন তো আমরা অনেক ইয়াং ছিলাম, তাই না? বোধ শক্তি কম ছিল, ইমোশনও বেশি কাজ করতো। এখন হয়েছে কি, ওই বয়সটাতে মনে করেন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো লুকানের না,
লুকাতে পারবো না, এরকম টাইপের একটা, যেরকম সালমানের এই ব্যাপারটা নিয়ে আমরা বিগত সময়ে কথা বলেছি, তারপর অনেক সময় বলতাম না, কারণ হচ্ছে যে একবার ভুল বুঝে থাকলে এটা আবার নতুন করে বলার কিছু প্রয়োজন মনে করি না। কারণ কি, যতই শুদ্ধ কথা বলবেন ততই পাবলিক আমাদেরকে ভুল বলবেই, এরকম একটা ধারণা হয়ে আছে না। সবাই তো ইয়াং, আর সবাই তো একটা মানে স্টারিজমের মধ্যে আছে। সালমান শাবনূর, আমি, সব যারা আসছিল, এদের মধ্যে তো সুখ দুঃখ আছে, তাই না? ফ্যামিলি আছে, সুখ দুঃখ আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে। সালমান তো আমি যতটুকু দেখতাম ফ্যামিলির দিক থেকে একটু মানে মানে কি বলবো, ডিস্টেন্স ছিল, মানে ফ্যামিলির সাথে একটু ডিস্টেন্স ছিল, অথবা ভাবির কারণে হতে পারে, কিংবা ওর মার কারণে হতে পারে। উনি তো তখন নীলা চৌধুরী, উনি আন্টি, উনি তো তখন হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে অনেক বিজি ছিলেন। এই জিনিসগুলো সালমান মানতো না, মানতে পারতো না। একটা ইয়াং একটা ছেলে, আমরা মনে করেন এই জিনিসগুলো আমার কাছে খুব মানে কষ্ট লাগতো, যে কিভাবে একটা ছেলে মানে এত কিছু মাথার মধ্যে নিয়ে কালকে সকালে আবার রোমান্টিক অভিনয় করছে, আবার ফাইট করছে, আবার হয়ে করছে। কিন্তু ওনার মা তো পলিটিক্যাল কারণে রাত বিরাতে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো, অনেক জায়গায় যেত না। ওইটা সালমানের সহ্য হতো না জিনিসটা, এক নম্বর। তারপর মনে করেন ফ্যামিলি, এটিকে আপনার সঙ্গে সে শেয়ার করতো বিষয়গুলো? আমি তো থাকতাম, যাইতাম সময় সময়। তাহলে তো শাবনূরের বিষয়টা আপনার জানার কথা। আমাকেই নিয়ে যেত। কিন্তু হ্যাঁ, শাবনূর এই জিনিসটা তো পিবে এসে রিসেন্টলি আমাদেরকে এই জিনিসটা করলে, আগ পর্যন্ত আমরা জানতামই না বিষয়টা। আমরা কেউ জানি না। আমরা তো জানতাম যে ফিল্মের যে মানে ছবিটার যে, এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এসছে, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ আপনি দেখেননি, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে যে আসেন আপনি, যে আমি কালকে না পরশুদিন, আমি ইদানিং আগে ইউটিউব দেখতাম না, কারণ ইউটিউবে হচ্ছে যে ভুয়া নিউজ দেয়, অরিজিনাল নিউজ দেয়, কোনটা অরিজিনাল কোনটা ভুয়া, তো কয়েকবার মেরে ফেলেছে ইউটিউবে। এই মাত্র আপনাকে মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। এই মাত্র খবর এলো 4 সহযোগী সহ ভিলেন ডন নিহত। ঠিক আছে, করার কিছু নেই। যাই হোক, বাঙালি যতদিন বোকা থাকবে ততদিন। মানে আমি আপনাকে এই প্রশ্নগুলো এই কারণেই করছি যে সালমান শাহর মৃত্যুর পরে অনেকগুলো বছর আমরা পার করে ফেলেছি, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে, আপনার সাথে সেই জন্য ফ্রিলি কথা বলছে। রাইট। সো আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এখানে এসছে, এখানে সামিরার সাথে আপনার সম্পর্কের কথা এসছে, এখানে আপনি যেটা বললেন নীলা চৌধুরীকে নিয়ে সে ধরনের কথাও গুঞ্জন এসছে। এগুলো সবই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সত্য। আমি যে কথাটা বললাম এটা তো অবাস্তব না। এটা আপনি বলছেন আপনার জায়গা থেকে, ঠিক আছে। তখন তো মানে আমি কাছে থেকে যতটুকু দেখি, কিন্তু আমার কাছে মনে হয় কি ডন ভাই, মানে আপনার কথা যদি আমি মেনেই নেই, মানে আমি একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, মেনে নিলেও আমি বললাম, আর না মেনে নিলেও বললাম, কারণ আমার দেখা না, এটা আমার চিন্তা চেতনা। আমি আপনাকে এখানে ডিনাই করছি না, কিন্তু আমার জায়গাটা হচ্ছে এটাই যে এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো শেয়ার করাটা ভেরি মাচ টাফ রেদার দ্যান শাবনূরের বিষয়টা শেয়ার করাটা। কেন বলছি? কারণ আমি আমার মায়ের কোনো বিষয় নিয়ে কিন্তু আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটা আমি আমার গার্লফ্রেন্ডের বিষয়টা শেয়ার করতে পারবো, আমি আমার বউয়ের বিষয়ে শেয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি শাবনূরের বিষয়ে কিছু জানলেন না, অথচ নীলা চৌধুরীর বিষয়ে জানলেন। মানে এই শাবনূরের বিষয়টা সারাদিন একসাথে তো থাকতাম, জানার আর কিছু দেখতেছি তো কি করছে, তাই না? কিন্তু এটা যদি রিয়েল হয় তাহলে ভেরি ব্যাড। কিন্তু ঘটনা হচ্ছে এটা একজন মেয়ে আরেকজন মেয়ে সহ্য করবে না, স্বাভাবিক ব্যাপার, সেটা নায়িকা হয়ে যায়। এটা ভাবির ক্ষেত্রে তো সেরকম কিছু একটা হয়েছে। আর আমরা দেখতাম সারাদিনই যেরকম আছে শেষ পর্যন্ত সেরকম আছে। এর মধ্যে কোনটা রিয়েল লাভ, কোনটা ফিল্মের জন্য কিংবা স্ক্রিনের জন্য, এটা একমাত্র সালমানের বুঝতো, কিংবা সালমান। মানে সামহাও আপনি বলেছেন যে এটা হচ্ছে মনের ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি না, বাট অ্যাক্টিভিটিস এটা সন্দেহ করা যেতেই পারে। আর হচ্ছে যে ও খুব অস্থির ছিল, মারা যাওয়ার কিছুদিন 2-3 মাস খুব অস্থির ছিল। আর ওর বাসাতেও ভাবির সাথে রিলেশন ভালো ছিল না, কখন লাস্টের দিকে এসে। কারণ কি, আন্টি প্রায় প্রায় ফোন করে গালাগালি করতো বাসায়, সালমানের বাসায় ভাবিকে গালাগালি করতো, ভাবির মাকে গালাগালি করতো, যে তুই আমার ছেলেকে আলাদা করে ফেলেছিস, আমার ছেলেকে অমুক করেছিস, আমার ছেলেকে বের করে নিয়ে গেছিস বাসা থেকে। এই নানান বিষয়, যেই জিনিসগুলো আমাদেরকে বলতো না কিন্তু বুঝতাম। তারপরে সময় সময় তো আমি, তখন তো বড় টেলিফোন ছিল না একটা, মানে এয়ারটেলের খুব সম্ভবত 018 কত নাম্বার ছিল সালমানের, সিটিসেল, হ্যাঁ সিটিসেল, রাইট। ওইটা তো ফোন আসতো সময় সময়, ফোনে চিল্লাচ্ছিল, আমি কিছু জিজ্ঞেস করতাম না। ও তো যে অতিরিক্ত রাগও ছিল আবার, হ্যাঁ ইমোশনাল মানুষদের একটা জিনিস। কিন্তু আমরা তো বুঝতাম, জিজ্ঞাসা করতাম না, কারণ যদি না বলে তাহলে জিজ্ঞেস করার তো কোনো লাভ নেই, তাই না? ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়, এটা ফ্যামিলি বিষয়, ওর মার বিষয়, বাবার বিষয়, ওর ওয়াইফের বিষয়, ওর ঘরের বিষয়। ঘরের বিষয় যদি আপনি না বলেন, আমি জিজ্ঞেস করতে চাই না আর কি।
আপনাকে তখন বলবে যদি আপনি তার বেশি ক্লোজ হন কিংবা আপনার প্রতি একটা আস্থা থেকে থাকে, তাই না? তো আমরা শাবনূর সালমানের রোম্যান্টিকিজম যে জিনিসগুলো দেখেছি ওটা তো স্ক্রিনিং কিংবা ওইটা স্পটের বাইরে তো আর প্রেম প্রীতি ভালোবাসা থাকলে ওটা তো আমরা কীভাবে বলবো, তাই না? ওকে, পয়েন্ট। তবে ডন ভাই, আপনি কি কিছুটা বুঝতে পারছিলেন যে ওর দ্বারা এই ধরনের একটা ঘটনা ঘটানো সম্ভব? বা আমরা জানি প্রত্যেকটা মানুষের সুইসাইডাল অ্যাটেম্প বোঝা যায় না, তারপরও আমি বলি এটা এটা বাইরের জনগণ কিংবা বাইরের পাবলিক অডিয়েন্স বুঝবে না, যেটা আমি কাছে থেকে দেখেছি। এর আগে 2-3 বার এরকম অ্যাটেম্প নিয়েছিল। ও, আমি এর আগে 2 বার দরজা ভেঙে বের করেছিলাম। আপনি? হ্যাঁ, আমি ছিলাম, আমার বন্ধু ছিল। বা আপনাদের সামনে এই ধরনের কাজ করা যায়? সালমানের বন্ধু ছিল। ঘরের ভিতর থেকে আর বাথরুমের মধ্যে ঢুকে আর খুলছে না, চিল্লাচিল্লি কান্নাকাটি হয়ে রিক্স। আপনাদের সামনে এই ধরনের কাজ এর আগে হয়েছিল কেন? ভাবির তো ইন্টারভিউ থেকে কিংবা ভাবি তো রিপোর্টই দিয়ে দিয়েছে। আরেকবার হচ্ছে যে অনেক ওষুধ খেয়ে তারপর মেট্রোপলিটন হসপিটাল ভর্তি হয়েছিল। তাহলে ওই সময়টাতে জিডি করেনি কেন? ওনাদের ব্যাপার। আর আমরা তো যখন দেখতাম হয়তো গেলাম, ভাবি হয়তো চিরঙে, আমরা হয়তো শুটিং সালমান বাসায় আড্ডা মারছি, আমি সালমানের বন্ধু 2-1 জন। হয় না এরকম যে ফ্রি আছি, চল বাসায় যাই। এদিকে কিন্তু আমরা তো আনন্দে আছি, কিন্তু সালমান তো মন খারাপ, কারণ ভাবি তো চিরং, বুঝতে পারছি। এর মধ্যে অনেক বন্ধু ছিল, বলতো যে মানে পাগলামো করে তো লাভ নেই, লাইফটা গুছাতে হবে, তাই না? গোছানোর একটা ব্যাপার আছে না? একটা বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, তারপরে টপ মোস্ট একটা সুপারস্টার। এখন তো সামিরাকে তো লাভ করে বিয়ে করেছিল। আরে বাবা, এরকম আমি কি বললাম, এরকম প্রেম আমি জীবনেও দেখিনি। মানে এরকম প্রেম, এরকম ভালোবাসাবাসি দুজনের মধ্যে আমার চোখে পড়েনি। আমি অনেক ছবি দেখেছি কিংবা অনেক গল্প পড়েছি কিংবা অনেক রিয়েল ঘটনাও দেখেছি, পড়েছি পেপারে কিংবা গল্পের বইয়ে পড়েছি, সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু এরকম ভালোবাসাবাসি কেন বলতেছেন? কেন বলছি? কারণ এত ভালোবাসাবাসি, মানে এত ভালোবাসা নিজের চোখের সামনে যেটা দেখেছেন। রাইট। অনেক সময় ঝগড়া লাগতো না নিজেদের মধ্যে অনেক সময় স্বাভাবিক। আপনি প্রেম প্রীতি থাকবেই। ঝগড়া লাগবেই, সামান্য একটা বিষয় নিয়ে তো ঝগড়া লাগলো। হ্যাঁ, তুই আমাকে খেতে বললো না কেন কিংবা হলো না কেন, এরকম একটা ব্যাপার। কিন্তু এতই ডিপ ভালোবাসাবাসি যে ওরা আবার একটু ঝগড়া হলো আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেত। একদম লাইলি মজনু এক জায়গায় গেলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, এটাও খুব ভালো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও মানুষের কিছু ব্যক্তিগত ব্যাপার, কিছু ব্যক্তিগত জিনিস থাকে যেটা মানুষ কাউকে বলতে পারে না কিংবা বলতে চায় না। এর মতো কিছু কাজ করেছিল সালমানের ভিতরে। আর এর আগে সুইসাইডাল যে টেন্ডেন্সি, এইটা হচ্ছে যে মনে করেন এর আগেও হয়েছিল কয়েকবার, যার জন্যে আমি খেলে আল্লাহ করতাম, আল্লাহ কখন যে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে, কখন যে, কারণ তখন হচ্ছে টপ মাস্টার একটা ব্যাপার, টপ মাস্টার সুপারস্টার, তাই না? অ্যান্ড আমি যা দেখেছি জনগণ তো তা দেখেনি। আমি সালমানকে রাত্রেবেলা কাঁদতে দেখেছি, এমন কাঁদতো, হোয়াট ইজ দ্য রিজন? কাঁদতো হয়তো ফ্যামিলি নিয়ে হয়তো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, বাবা মার ফ্যামিলি নিয়ে সুখ শান্তি পাচ্ছে না, এদিকে শিডিউল নিয়ে ভেজাল ঝামেলা, এদিকে বয়কট, এই শিল্পী সমিতি থেকে বয়কট করালো, নানান কাহিনী নিয়ে। সালমানকে আমি যতটুকু কাঁদতে দেখেছি, জনগণ, দেশের পাবলিক, পৃথিবীর কোনো লোক তো দেখেনি, তাই না? তা আমার কথা হচ্ছে, একটা সুপারস্টার, ওর তো কোনো কিছুর অভাব নাই, ও কাঁদবে কেন? কাঁদবে কেন এটা তো জিজ্ঞেস করতে পারছেন। দেখতেছি মানে কান্না করছে একলা, আমি আমার বন্ধুকেও কিছু বলতে পারছি না, নিজেও সহ্য করতে পারছি না। এরকম কিছু ব্যাপার আছে না মানুষের জীবনের, আপনার জীবনেও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করুন। হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার চোখে দেখা যে একটা টপ মাস্টার হিরো রাত 3টার সময় কাঁদতেছে, কারণ ছাড়াই, নিশ্চয় কোনো একটা কারণ আছে, বুঝতে পারছি। সামিরা ওকে করতো না, ওকে দিত না, যে সান্ত্বনা দিত না যে তুমি ভাবি যখন থাকতো তখন তো আমাদের থাকা হতো না রাত্রে। আমরা রাত্রে তখন আর থাকতাম না, তখন গেলেও অথবা চা নাস্তা খেয়ে গল্প টল্প চলে আসলাম। কিন্তু তখন তো আর টাইম পাইতাম না, মনে করেন 11টা পর্যন্ত শুটিং, খুব বেশি 11টা 12টা 1 ঘন্টা থাকা যায় ওদের এখানে, তারপর তো হাজব্যান্ড ওয়াইফ আমি চলে গেলাম বাসায়, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন অনেক সময় হতো না, ভাবি হয়তো চিটাং আছে কিংবা ভাবি ঢাকারি বাসা আছে, ও এখানে আসছে, কিন্তু একলা হয় না, অনেক সময় একলা হয়ে যায় না, ওই একলা সময়গুলো একদম আমার কাছে অস্থির লাগতো, যে এই ছেলেটা সকালবেলা উঠে রোমান্টিক শুটিং করবে, আবার করছেও তাই, আমি দেখতেছি, কিন্তু অন্যজন তার বুঝতেছে না, রাইট? এটা কিন্তু খুব পেইনফুল। আমি বলি তো রাত্রে সালমানকে আমি দেখলাম, ইস, গোলাপের মধ্যে একটা ছেলে,
এত সুন্দর, এত ভালো, সব দিক থেকে সলভেন, কিন্তু কেন কান্না করছে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আর কান্না করাটাই স্বাভাবিক। তখনই তো আসবে ইন্টারনাল ব্যাপারগুলো, মানে মনের ভিতরকার ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো হয়তো বা কোনো বন্ধুকে হয়তো বা শেয়ার করতে পারছে না। খুবই ভয়ঙ্কর আসলে। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছিল আপনার কথা শুনতে শুনতে। হ্যাঁ, তখন ওই মুহূর্তে একজন মানুষ কি করতে পারে? আর যদি বয়স কম হয় তাহলে তো আরো একটা অ্যাক্সিডেন্ট। স্লিপিং পিল নিত কখন আপনি হ্যাঁ? দেখেছেন? স্লিপিং পিল টিল নিয়ে আপনি যেটা বলছিলেন। না, স্লিপিং পিল না, সিগারেট টিকিট আমরা তো তখন থেকে খেতাম, সালমানও খেত, সিগারেট বেশি খেত সালমান। আচ্ছা, তারপরে ইয়াং জেনারেশন আমরা, বুঝেন না, সবাই মোটামুটি। আপনাদের সমসাময়িক আর কে ছিলেন বন্ধু মহলে আপনি ছাড়া? আমি ছিলাম, তারপরে আরেকটা ছেলে ছিল মিঠু, ও comedy পরবর্তীতে সামিরা যাকে বিয়ে করেছে আমরা তো শুনি সেও সালমানের করতো। ফ্রেন্ড মোস্তাক, ছিল। হ্যাঁ, মোস্তাক ভাইকে আমি একদিন দেখেছিলাম, মানে সালমানই পরিচয় করে দিয়েছিল, একটা শুটিংয়ের সময় আসছিল, ওনারা সবাই সালমানের বন্ধু, ব্যাসের যে বন্ধু বান্ধবগুলো, ওনাকে ওই দিনই প্রথম দেখেছিলাম, তারপর আচ্ছা। দেখা নেই।